একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল এবং এ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পরমাণু আলোচনায় ফিরতে যেসব শর্ত দিল ইরান। এবারে জানিয়ে দিব ইয়েমেনে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। আরও জানাবো ইরানকে শক্তিশালী রাষ্ট্র আখ্যা দিয়ে যে বার্তা দিলেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে $2 কোটি দাবি মাহমুদ খলিলের। সব শেষে জানিয়ে দিব গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 798 ফিলিস্তিনি জানালো জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পরমাণু আলোচনায় ফিরতে যেসব শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে। শুক্রবার তাসনিম নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। আরাকচি আরও জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আলোচনার পথ রুদ্ধ করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব স্বীকার করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে। তিনি আরও জানান, কূটনৈতিক যোগাযোগ সব সময় চলমান ছিল এবং এখন কিছু বন্ধুরাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে, কিন্তু কূটনীতি একমুখী হতে পারে না। আরাকচি আরও বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলা ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এইসব ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা ক্ষতিপূরণ দাবি করার অধিকার রাখি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণে পরিচালিত হয়। এতে এখন পর্যন্ত কোনো সামরিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। এটি শুধু স্থাপনার বিষয় নয়, বরং একটি জাতির অদম্য ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। ইয়েমেনে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের উস্কে দিয়ে ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ভোরের দিকে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, লোহিত সাগরের তীরবর্তী হোসেন, রাস ইসা এবং সালিব বন্দর এবং রাস কান্তি বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এ বিবৃতিতে আরও বলা হয়, হুতিদের দফায় দফায় চালানো এই হামলার জবাবে এই প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই হামলার পর হুতিদের এক মুখপাত্র দাবি করেন, স্থানীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি হামলা প্রতিহত করছে। তবে এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এদিকে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হোদেইদা শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলি হামলার কারণে সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। হুতি নিয়ন্ত্রিত ও সংবাদ মাধ্যম আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদা শহরে একাধিক টার্গেটের উপর ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে। এই হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী 3টি বন্দর এলাকায় অবস্থানরত লোকজনকে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি বাণিজ্যিক জাহাজেও আঘাত হানা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের শেষের দিকে হুতিরা এই জাহাজটি দখল করেছিল। ইরানকে শক্তিশালী রাষ্ট্র আখ্যা দিয়ে যে বার্তা দিলেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড ভুল বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো। তিনি ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতি নির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ফরাসি ম্যাগাজিন লা কিলাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান। খবর বার্তা সংস্থা মেহেরের। লেকুর্নো বলেন, আমরা আসলে ইরানের কৌশলগত, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সম্পদের গভীরতাকে অবমূল্যায়ন করি। আমরা ওদের এমনভাবে দেখি যেন তারা খুবই ক্ষুদ্র একটি দেশ। তিনি উল্লেখ করেন, ইরান 1979 সাল থেকে চরম নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখেও টিকে আছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশলে পারদর্শী হয়ে উঠছে। তিনি আরও বলেন, গত মাসে হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এসেছে একথা।
যুদ্ধবাজ ইসরায়েল গত ১৩ জুন ইরানের উপর একতরফা ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এরপর ২৫ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো নামক ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কাছে $2 কোটি দাবি মাহমুদ খলিলের। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট মাহমুদ খলিলকে গ্রেপ্তার ও অভিবাসন আটকে রাখে মার্কিন সরকার। এ কারণে মার্কিন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে বলা হয়, খলিলকে মিথ্যে অভিযোগে কারাদণ্ড, বিদ্বেষপূর্ণ মামলা ও ইহুদি বিরোধী হিসেবে অপবাদ দেওয়ার তার আইনজীবীরা বৃহস্পতিবার ক্ষতিপূরণের আবেদন করছে। গত ৮ মার্চ তাকে অভিবাসন এজেন্টরা গ্রেপ্তার করেছিল। মার্কিন সরকার তার কার্যক্রমকে দেশটির বৈদেশিক নীতির জন্য ক্ষতিকর দাবি করে তাকে নির্বাসিত করতে চেয়েছিল। তবে জুন মাসের শেষের দিকে খলিল জামিনে ছাড়া পান। নিউ জার্সির এক ফেডারেল বিচারকের রায়ে বলেছিলেন, খলিল পালিয়ে যেতে পারেন এমন ঝুঁকি নেই এবং তিনি যেখানে থাকেন সেখানকার লোকজনের জন্য হুমকি নন। তাই তার অভিবাসন প্রক্রিয়া যাচাই বাছাই চলাকালে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৯৮ ফিলিস্তিনি জানালো জাতিসংঘ। গাজায় ত্রাণ সংগ্রহের সময় অন্তত ৭৯৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। OHCHR মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, ৭ জুলাই পর্যন্ত আমরা ৭৯৮ জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছি। এর মধ্যে ৬১৫ জন যুক্তরাষ্ট্র, ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সহায়তা কেন্দ্রের আশেপাশে এবং বাকি ১৮৩ জন জাতিসংঘ সহ অন্যান্য ত্রাণ সহায়তা কেন্দ্রে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত GHF গাজায় সরাসরি ত্রাণ বিতরণ করছে, যেখানে তারা মার্কিন বেসরকারি নিরাপত্তা ও সরবরাহ সংস্থাগুলোর সহায়তা নিচ্ছে। এই প্রক্রিয়ায় জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে। এ ব্যাপারে ইসরায়েল দাবি করেছে, পূর্বের ত্রাণ কার্যক্রম ব্যবস্থায় হামাস যোদ্ধারা ত্রাণ সরিয়ে নিচ্ছিল। তবে জাতিসংঘ এই নতুন ব্যবস্থাকে সহায়তার নিরাপত্তাহীন পরিবেশ এবং মানবিক সহায়তার পক্ষপাতহীনতার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। মে মাসের শেষের দিকে গাজায় প্যাকেট করে খাদ্য বিতরণ শুরু করে GHF। এ সংস্থাটি বারবার দাবি করে এসেছে, তাদের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো প্রাণঘাতী ঘটনা ঘটেনি, যদিও জাতিসংঘের রিপোর্টে বিপরীত চিত্র উঠে এসেছে। গাজায় চলমান মানবিক সংকটে এই সহিংসতার নতুন মাত্রা উদ্বেগ তৈরি করছে বলে মত প্রকাশ করেছেন মানবাধিকার বিশ্লেষকেরা। গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে। গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের উপর ভবন ধসে পড়লে কমপক্ষে 1 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন নারী। প্যারামেডিক গুরুতর আহত অবস্থায় রয়েছেন। খবর শাফাক নিউজের। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা এই হামলার মুখে পড়ে। আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। এই হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি দৈনিক ইহুদিয়ত আহরণত জানায়, গত জুন মাসে ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী সময়। এতে 20 ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে 15 জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত এনেছে বা ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখন স্পষ্ট নয়। অন্যদিকে এ সহিংসতা চলাকালে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলছে, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, 1 বা 2 সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সাআর নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।